হ্যালো, আজ আমরা ক্লাস 12-এর ব্যতিচার আলোর ব্যতিচার শুরু করছি। ব্যতিচার কি? ব্যতিচার হলো তরঙ্গের উপরিপাতনের ঘটনা। শব্দের ব্যতিচার হতে পারে, আলোর ব্যতিচার হতে পারে। আমরা আজকে শিখব আলোর ব্যতিচার। আমি ট্রাইফিক্সের পক্ষ থেকে রমেন মণ্ডল। আলোর ব্যতিচার তরঙ্গের উপরিপাতনের ঘটনা যখন আমাকে উপরিপাতনের নীতি সম্পর্কে একটু জেনে নিতে হবে। উপরিপাতনের নীতি কি? একটি তরঙ্গ যখন কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় তখন মাধ্যমের কোনো কণা সরণ দোলগতি নির্বাহ করে। অর্থাৎ কণার কিভাবে সরণ হয়, এক্ষেত্রে সরণ হচ্ছে এরকম। এই তরঙ্গটার জন্য এইখানের এই যে পি কণার সরণ ধরো এইটা y1, আরেকটি তরঙ্গ বিস্তার লাভ করছে ওই মাধ্যমের মধ্য দিয়ে এরকম। তাহলে এই কণাটার দরুন অর্থাৎ এই তরঙ্গটার 1 নম্বর তরঙ্গের দরুন এইখানের অবস্থিত মাধ্যমের কণাটার সরণ y1, দ্বিতীয় তরঙ্গ অর্থাৎ এই 2 নম্বর তরঙ্গের দরুন এই কণাটা সরণ হতে চাইছে বা সরণ হচ্ছে y2 হতে চাইছে। অর্থাৎ 1 নম্বর তরঙ্গের জন্য সরণ y1 হতে চাইছে ওই কণাটা। যদি ও একা থাকতো অর্থাৎ 1 নম্বর তরঙ্গই থাকতো তাহলে এই কণাটা সরণ কত হতো y1, কিন্তু একা নেই, y অর্থাৎ 2 নম্বর তরঙ্গ আছে। তাহলে তার দরুন এই কণাটা সরণ হতো শুধু যদি 2 নম্বর তরঙ্গ একা থাকতো তাহলে ধরো y2, কোনটা এইটা। এখন দুটো তরঙ্গ একসাথে আছে এই মাধ্যমের মধ্য দিয়ে, 2 এর অধিকও থাকতে পারে। সেক্ষেত্রে ওই মাধ্যমের কণাটির সরণ কত হবে? মাধ্যমের কণাটির সরণ হবে কোথার থেকে, কি নীতি থেকে? এটাকে বলা হচ্ছে উপরিপাতনের নীতি থেকে। উপরিপাতনের নীতি কি বলছে না, একাধিক তরঙ্গ কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হলে মাধ্যমের কোনো কণা সরণ হবে সমস্ত তরঙ্গের দরুন সরণের ভেক্টর যোগফল। অর্থাৎ ওই পি কণা সরণ কি হবে? প্রতিটি তরঙ্গের দরুন সরণের ভেক্টর যোগফল। অর্থাৎ ওইখানের এই পি কণাটার ত্বরণ হবে y = y1 + y2। প্রশ্ন, y1 + y2 কেন হলো, y1 - y2 কেন হলো না, ও ভেক্টর নিয়মে কেন হয়? এই কথাটা একটু বুঝবার চেষ্টা করি। তাহলে প্রথমত আমরা কি শিখলাম? আজকে আলোচনা করছি ব্যতিচার। ব্যতিচারের কার ব্যতিচার? না আলোর ব্যতিচার। তাহলে এখানে আলোর ব্যতিচার কি না, আলোর ব্যতিচার হলো আলোক তরঙ্গের উপরিপাতনের ঘটনা। অর্থাৎ আলোক তরঙ্গ যখন 2 এর অধিক বা 2টি যখন আলোক তরঙ্গ কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয় এবং মাধ্যমের কোনো কণার ক্ষেত্রে উপরিপাতনের ফলে আলোর ব্যতিচার দেখা যায়। উপরিপাতনের নীতি অর্থাৎ মাধ্যমের কোনো কণার সরণ কি হবে না, সরণ বলা হচ্ছে একাধিক তরঙ্গ কোনো মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হলে প্রতিটি তরঙ্গের দরুন যে সরণ তার ভেক্টর যোগফলটাই হবে মাধ্যমের কোনো কণার সরণ বা লব্ধি সরণ। ওকে, আচ্ছা, এক্ষেত্রে কিরকম, এটাকে একটু কনসেপ্ট ক্লিয়ার করবার চেষ্টা করছি। দুটো তরঙ্গ, সাপোজ কিরকম করে ভেক্টর যোগফলে আমি y1 + y2 লিখছি। ধরো এই একটা তরঙ্গ, এইখানে একটি কণার সরণ শুধু যদি একা থাকতো কোন দিকে হতো, এইদিকে y1। আরেকটি তরঙ্গ, এই কণাটার সরণ এ যদি একা থাকতো তাহলে কোনটা হতো, এইদিকে হতো y2। দেখো y1 এই অভিমুখে, এদিকে এ
2 নম্বর জন্য, তাহলে এইটা একটা ভেক্টর এই অভিমুখে, আরেকটি ভেক্টর, দুজনের মধ্যে কোণ কত 0 ডিগ্রি, দুটো ভেক্টরের কোণ, তাহলে লব্ধি কত হবে y ইজিক্যাল টু, আমি যদি ভেক্টর নিয়মে লাগে y1 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার প্লাস 2y1 y2 cos অফ 0 cos 0 1 2y1, এটা ছিল রুট, তাহলে এটা ভেক্টর নিয়মে বেরোচ্ছে দেখো y1 প্লাস y2। এই অবস্থাটাকে কি অবস্থা বলছে, তরঙ্গ যদি একই দিকে বা একই দশায় থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব y1 প্লাস y2 দ্যাট ইজ করেছি। সাপোজ আমি ধরো তরঙ্গ এইরকম একটা তরঙ্গ ছিল যে সরণ হচ্ছে y1 এরকম একটা, তাহলে এই কোণাটার এই তরঙ্গের দরুন সরণটা হচ্ছে এই অভিমুখে y2, তাহলে এই ক্ষেত্রে কি হবে, ভেক্টর যোগ করছি y ইজিক্যাল টু রুট ওভার অফ y1 প্লাস y2 স্কোয়ার স্কোয়ার 2y1 y2, বলো এই একটা ভেক্টর একটা অ্যাঙ্গেল কত 180, তাহলে -1 cos 180 দ্যাট ইজ ইজিক্যাল টু বেরোচ্ছে দেখো y1 মাইনাস y2। অর্থাৎ যখন দুটি তরঙ্গ বিপরীত দশায় থাকবে তাহলে সেক্ষেত্রে মাইনাস হবে। একের বেশি গেছে তাহলে তরঙ্গের উপরিপাতনের নীতি কি বলছে, এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ, তাহলে কি করবে, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তাহলে এই দিকগুলোকে যদি আমরা প্লাসে ধরি এটা মাইনাস, তাহলে প্রথম কোণার জন্য লব্ধি ত্বরণ কথা হবে y ইজিক্যাল টু, দেখো প্রথম y কোণার জন্য y1 ধরছি প্লাস y2 প্লাস y3, 4-এর জন্য মাইনাস y4। ওকে, ক্লিয়ার হয়েছে? অর্থাৎ আমরা ভেক্টর যোগফল করব, ভেক্টর যোগফলে কি করে আসছে আশা করি ক্লিয়ার। অর্থাৎ লব্ধি সরণ কিভাবে করব, লব্ধি সরণ করব ওই কণাগুলোর প্রতিটি তরঙ্গের দরুন যে সরণ তাদের যোগফল করলেই বা বিয়োগ করলে আমরা লব্ধি সরণ পাবো মাধ্যমের কোনো কণার। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি আমরা যে এই যে উপরিপাতনের ঘটনাতে ব্যতিচার হচ্ছে, ব্যতিচার বিষয়টা কি, তাহলে ব্যতিচার হলো উপরিপাতনের ঘটনা। ওকে, তাহলে ব্যতিচারটা কি, উপরিপাতনের বিষয়টা বোঝা গেছে। উপরিপাতনের ঘটনা, নোট ডাউন করেছো এতটা? তাহলে উপরিপাতনের ঘটনা, উপরিপাতন হলে দুটি তরঙ্গের দরুন লব্ধি সরণ হবে y ইজিক্যাল টু y1 প্লাস y2 বা মাইনাস y2। ওকে, এটা আমরা নোট পেয়েছি। এবারে বলছি ব্যতিচার। ব্যতিচার কি, আলোর ব্যতিচারের ক্ষেত্রে কি বলা হচ্ছে, কোনো একটু তুলে নিই তারপর আমরা বুঝবার চেষ্টা করছি, কোনো মাধ্যমের দুটি সুসংগত আলোক উৎসের থেকে আগত তরঙ্গের উপরিপাতনের ফলে মাধ্যমের কোনো বিন্দুতে উজ্জ্বল এবং কোনো বিন্দুতে অনুজ্জ্বল আলোক সৃষ্টির ঘটনাকে ব্যতিচার বলে। কি বললাম দেখো, তাহলে প্রথমে আমরা বলেছি ব্যতিচার উপরিপাতনের ঘটনা। এক্ষেত্রে কি বলছি, দুটি সুসংগত আলোক উৎস, এই সুসংগত আলোক উৎস সম্পর্কে আমরা আসবো। দুটি উৎস,
আপাতত উৎস হিসেবে মনে রাখি। সুসঙ্গত আলোক উৎস না হলে ব্যতিচার ঘটবে না। সুসঙ্গত আলোক উৎস কি সেটা আমি আসবো। আগত তরঙ্গের উপরিপাতনের ফলে, অর্থাৎ দুটো উৎস, এখান থেকে একটি উৎস থেকে আলোক তরঙ্গ গেছে, এখান থেকে একটি উৎসের আলোক তরঙ্গ গিয়ে এখানে মিলিত হয়েছে মাধ্যমের কোনো একটি তলের উপরে কোনো বিন্দুতে, হতে পারে মেবি এইরকম বিন্দুতেও হতে পারে, এরকম একটা তলের উপরে, এরকম একটা তলের উপরে দেখা যাচ্ছে এই পাশে দুটো আলোক উৎস, এইখানে দুটো আলোক উৎস, যে এই তলের উপরে কোনো একটা বিন্দুতে এইখানে মিলিত হয়েছে, বা এইখানে মিলিত হয়েছে, বা এইখানে মিলিত হয়েছে, বা এখানে মিলিত হয়েছে, বা এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, এইরকম মিলিত হচ্ছে। আগত তরঙ্গের উপরিপাতনের ফলে এটা একটা তল, এই তল বা মাধ্যমের কোনো কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুতে বা এই বিন্দুতে উজ্জ্বল পটির সৃষ্টি করলো, অর্থাৎ আলোটার তীব্রতা অনেক বেশি তীব্রতার, আবার কোনো কোনো জায়গায় অনুজ্জ্বল, অর্থাৎ তীব্রতাটা কম, এইরকম সৃষ্টির ঘটনাটাকে আমরা বলি ব্যতিচার। কি বলা হয়েছে? কোনো মাধ্যমে দুটি সুসঙ্গত আলোক উৎস থেকে আগত তরঙ্গের উপরিপাতনের ফলে, ওকে, মাধ্যমের কোনো কোনো বিন্দুতে উজ্জ্বল এবং কোনো কোনো বিন্দুতে অনুজ্জ্বল আলোকপটি সৃষ্টির ঘটনাটাকে ব্যতিচার বলে। এই রকম দুটো উৎস, এবং উৎসগুলো অবভিয়াসলি সুসঙ্গত আলোক উৎস, তাদের উপরিপাতনের ঘটনা। ওকে, উপরিপাতনের ফলে কি হচ্ছে? কোনো জায়গায় উজ্জ্বল, কোনো জায়গায় অনুজ্জ্বল পটির সৃষ্টি হচ্ছে। আচ্ছা, এই যে উজ্জ্বল এবং অনুজ্জ্বল পটির সৃষ্টি হচ্ছে, এর আমরা উপরিপাতনের নীতি থেকে ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা বুঝবার চেষ্টা করি। অর্থাৎ উজ্জ্বল এবং অনুজ্জ্বল সৃষ্টি হচ্ছে, সেটা গাণিতিক ব্যাখ্যাটা দিই প্রথমত, গাণিতিক ব্যাখ্যা। ওকে, তাহলে এতটা তোলা হয়েছে, চলো ক্লিয়ার, এতটা তোলা হয়েছে, এটাকে আমরা ক্লিন করছি, পরের পাঠে আসছি গাণিতিক ব্যাখ্যা। তাহলে সুসঙ্গত আলোক উৎস শিখবো একটু পরে ক্লাসে। আমরা প্রথমত উপরিপাতনের ঘটনা বললাম, যেখানে উজ্জ্বল এবং অনুজ্জ্বল সৃষ্টি হচ্ছে, এটা গাণিতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। এই দুটো সুসঙ্গত আলোক উৎস তৈরির অনেকগুলো পদ্ধতির মধ্যে আমরা শিখব ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে আমরা দুটো সুসঙ্গত আলোক উৎস তৈরি করতে শিখব। YDSE, এটা নিয়ে প্রচুর প্রবলেম আমরা দেখব, আসবো। ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ইয়ং এর দ্বি রেখাছিদ্র পরীক্ষা। আচ্ছা, তার আগে আমরা ব্যতিচারে এই যে উজ্জ্বল বললাম এবং অনুজ্জ্বল ও অনুজ্জ্বল অঞ্চল সৃষ্টি হচ্ছে, পটি সৃষ্টি হচ্ছে, এটার ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা শিখি। কোথা থেকে শিখবো? উপরিপাতনের ঘটনা থেকে। দুটো উৎস মাধ্যমের কোনো একটা বিন্দুতে উপরিপাতিত হয়েছে, এরকম দুটো উৎস, একটা S1 একটা S2। এই বিন্দুতে S1 উৎসের জন্য সরণ ধরো Y1, S1, এটা কি করছি আমরা? গাণিতিক বিশ্লেষণ কার? ব্যতিচারে গাণিতিক বিশ্লেষণ আমরা পড়ছি। ওকে, গাণিতিক বিশ্লেষণ পড়ছি। ওকে, S1 ও S2 উৎসের দরুন কোনো বিন্দু পিতে সরণ যথাক্রমে Y1 ও Y2, অর্থাৎ S1 এর দরুন পি বিন্দুতে সরণ হতে চাইছে Y1, S2 দরুন সরণ হতে চাইছে Y2। তাহলে পিতে লব্ধি সরণ কত? লব্ধি সরণ উপরিপাতনের নীতি থেকে আমরা পাবো পির লব্ধি সরণ, পি এর লব্ধি সরণ কি করব? Y = Y1 + Y2। ওকে, আচ্ছা, এবারে পড়ি। এই যে উৎস Y1 এবং Y2, Y1 সমান আমরা লিখছি A1 sin ωt। ওকে, আচ্ছা, Y2 A2
সাইন ওমেগা টি প্লাস ফাই। y1 কি s1 উৎসের দরুন সরণ a1 সাইন ওমেগা টি, সিম্পল অ্যাপ্লিকেশন। ওমেগা টি এ কি বিস্তার, a1 বিস্তার, a2 ও বিস্তার, কার s2 উৎসের, a1 s1 উৎসের দরুন বিস্তার। তাহলে s1 কণার s1 উৎসের দশা কত, এর দশা হচ্ছে ওমেগা টু s1 এর, s2 এর দশা কত ওমেগা টি প্লাস ফাই। দশা পার্থক্য যদি বলি আমরা, দশা পার্থক্য কি হবে ওমেগা টি প্লাস ফাই মাইনাস ওমেগা টি দ্যাট ইকুয়ালস টু ফাই। অর্থাৎ s1 এবং s2 এই দুটো উৎসের দশা পার্থক্য ফাই। এবারে ম্যাথমেটিক্যাল করি, y ইজ ইকাল টু সরণ ইজ ইকাল টু y1 মান বসাচ্ছি a1 সাইন ওমেগা টি, y2 কি পাচ্ছি a2 সাইন ওমেগা টি প্লাস ফাই। এখানটাতে সিম্পল ম্যাথমেটিক্স ত্রিকোণমিতি সাইন এ প্লাস বি এর সূত্র লাগাচ্ছে। তাহলে এটা ছিল সাইন ওমেগা টি প্লাস এটা হচ্ছে a2 সাইন এ ওমেগা টি কস বি প্লাস কস এ মানে কস ওমেগা টি সাইন বি। ক্লিয়ার? সাইন এ কস বি, কস এ সাইন বি। আচ্ছা, এইটা এবং এইটার থেকে আমরা কমন নিচ্ছি সাইন ওমেগা টি, তাহলে a1 প্লাস a2 কস ফাই কমন কি হয়েছে সাইন ওমেগা টি, আর এখানে থাকছে a2 সাইন ফাই কস ওমেগা টি। ওকে, তাহলে দেখো এইটা কস ওমেগা টি কি বলছি, এই পুরো টার্মটাকে আমরা লিখছি ক্যাপিটাল এ কস থিটা, তাহলে থাকছে সাইন ওমেগা টি, এইটাকে আমরা লিখছি এ সাইন থিটা, থাকছে কস ওমেগা টি। ওকে, দেখো কি বললাম, a1 প্লাস a2 কস ফাইকে আমরা লিখছি a কস থিটা, a2 সাইন ফাইকে আমরা লিখছি a সাইন থিটা। দেখো এবার এ কমন গেলে সাইন এ কস বি, কস এ সাইন বি হচ্ছে। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পাচ্ছি এ সাইন ওমেগা টি প্লাস থিটা। ম্যাথমেটিক্সটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, ম্যাথমেটিক্সটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। ওকে, পিওর ম্যাথমেটিক্স। আচ্ছা, এক্ষেত্রে আমরা এ কি পাচ্ছি, এ দেখো এ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার করছি, এ ফাইন্ড আউট করতে চাইছি কি ক্যাপিটাল এ। এই যে ওয়াই এর লব্ধি সরণের রাশিমালা বেরোলো, সেখানে ক্যাপিটাল এ কি বিস্তার, কার পিতে তরঙ্গের বিস্তার, লব্ধি বিস্তার এ সাইন ওমেগা টি প্লাস থিটা। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, ক্যাপিটাল এটাকে ফাইন্ড আউট করতে গিয়ে এইটা স্কোয়ার করছি, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওইটা স্কোয়ার করছি কি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এইটা স্কোয়ার করলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান a1 প্লাস a2 কস ফাই তার স্কোয়ার প্লাস a2 সাইন ফাই সমান লিখতে পাচ্ছি a2 সাইন স্কোয়ার ফাই। এটাকে স্কোয়ার করছি, স্কোয়ার করলে কি হবে a1 এর স্কোয়ার প্লাস 2a1 a2 cos of phi প্লাস a2 স্কোয়ার cos স্কোয়ার ফাই প্লাস a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। দেখো a2 স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ছিল, এইটা এবং এইটা থেকে s2 স্কোয়ার কমন নিয়ে নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তার মানে দাঁড়াচ্ছে a1 স্কোয়ার, এইটার থেকে বেরোচ্ছে a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos of phi। ভেরি ইম্পর্টেন্ট এই কনসেপ্ট, লব্ধি বিস্তারের স্কোয়ার ইজিক্যাল টু দাঁড়াচ্ছে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos of phi। ফাই কি ছিল, ফাই ছিল দশা পার্থক্য, অর্থাৎ যে দুটো উৎসের থেকে আগত তরঙ্গ পি বিন্দুতে উপরিপাতিত হচ্ছিল, সেই দুটো তরঙ্গের দশা পার্থক্যের উপরে এ নির্ভর করে। অর্থাৎ লব্ধি বিস্তার, এ কি লব্ধি
বিস্তার কার উপরে নির্ভর করছে? লব্ধি বিস্তার নির্ভর করছে দুটো তরঙ্গের বিস্তারের উপরে এবং তাদের দশা পার্থক্যের উপরে, তাদের দশা পার্থক্যের উপরে। ওকে, তাহলে এই ইকুয়েশনটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে এতটা। অর্থাৎ এক্ষেত্রে আমরা লব্ধি বিস্তারটা পাচ্ছি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos অফ ফাই। এই লব্ধি বিস্তারটা সর্বোচ্চ হতে পারে, সর্বনিম্ন হতে পারে। কখন সর্বোচ্চ হবে, সর্বোচ্চ কখন হবে? তাহলে এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? আমি বোর্ডটাকে ক্লিয়ার করব। সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে পারে, কারণ দশা যদি চেঞ্জ হয়, দশা যদি পরিবর্তন হয়, তাহলে এই লব্ধি বিস্তারটা, এটাকে কি বলা হচ্ছিল? লব্ধি বিস্তার সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। ওকে, আচ্ছা, এতটা পর্যন্ত হয়েছে। এইটাকে রেখে আমরা এই পাশের ম্যাথমেটিক্সটাকে ক্লিয়ার করছি। ওকে, দেখো এত পর্যন্ত তোলা হয়েছে তো? না হলে পজ করে একটু তুলে নিতে হবে। ম্যাথমেটিক ডিডাকশন পরে পরীক্ষায় আমাদের ক্লিয়ার হয়ে গেলে একদম ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমরা এ কি পেয়েছি? এ লব্ধি বিস্তার সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে, সর্বোচ্চ হবে। দেখো a1 s1 উৎসের বিস্তার, a2 s2 উৎসের বিস্তার ফিক্সড, স্থির। তাহলে সর্বোচ্চ বা সর্বনিম্ন হতে গেলে cos ফাই পরিবর্তন হতে পারে, সর্বোচ্চ হতে পারে। cos ফাইটাকে সর্বোচ্চ হতে পারে। cosের সর্বোচ্চ মান কত? +1 সর্বোচ্চ হবে যখন যখন cos ফাই = 1 হয়। তাহলে 1 হলে a ম্যাক্স, এটাকে তখন আমরা বলছি ম্যাক্সিমাম। a ম্যাক্স কত হবে? লব্ধি বিস্তারের সর্বোচ্চ কি হবে? দেখো রুট করছি a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2। কসের মান কত হয়েছে? 1। আচ্ছা, তাহলে কত হচ্ছে a ম্যাক্স? a1 প্লাস a2। দেখো a1 প্লাস a2 হোল স্কোয়ার ছিল, রুট থেকে বেরিয়ে এলো। তাহলে সর্বোচ্চ হচ্ছে গিয়ে এইটা। দুটো যে উৎস ছিল তাদের বিস্তারের যোগফল হচ্ছে। কখন হচ্ছে? যখন cos ফাই = 1 হচ্ছে। ওকে, আচ্ছা, এ সর্বনিম্ন হবে কখন? সর্বনিম্ন হবে যখন cos ফাই = এর সর্বনিম্ন মান কত? -1। যখন -1 হবে তখন এটাকে আমরা বলছি a মিন কত হচ্ছে? সমান হচ্ছে √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার মাইনাস, আচ্ছা মাইনাস করবো না, cos -1 দ্যাট ইজ ইজিক্যাল টু, এটাকে মাইনাস করে দিতে পারি। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? দেখো cos -1 তার মানে -2a1 a2 দ্যাট ইকুয়ালস টু a1 a2। কারণ এর ভিতরে সূত্রটা দাঁড়াচ্ছে a1 a2 এর হোল স্কোয়ার, রুট থেকে বেরিয়ে এলে a1 a2। অর্থাৎ সর্বনিম্ন বিস্তারটা হচ্ছে a1 a2, সর্বোচ্চ বিস্তার হচ্ছে লব্ধি, সর্বোচ্চ বিস্তার a1 a2। অর্থাৎ দুটো উৎসের বিস্তারের যোগফল সর্বোচ্চ হবে, দুটো উৎসের বিস্তারের বিয়োগফল সর্বনিম্ন হবে, লব্ধি বিস্তার। ওকে, আচ্ছা, এই যে বিস্তার, এই যে আমি কথাটা সংজ্ঞাটাতে বলেছিলাম তীব্রতা, কথা উজ্জ্বলতা, উজ্জ্বলতা বা তীব্রতা সর্বোচ্চ বা সর্বনিম্ন হয়। তীব্রতা এতটা পর্যন্ত ক্লিয়ার হচ্ছে? দেখতে পাচ্ছি কখন না দশার যদি পরিবর্তন হয়, এই বিন্দুতে কোনো বিন্দুতে, ধরো এইখানে দশাটা cos ফাই = 1 দাঁড়ালো, দশার মানটা এমন যে cos ফাই = 1 হলো, তাহলে এইখানে কি হবে? উজ্জ্বলপটি সৃষ্টি হবে। বা এইখানটাতে ধরো, এইখানটাতে একটা বিন্দু যেখানে উপরিপাতিত হয়েছে, যেখানে কিউ বিন্দু, যে বিন্দুতে কি হচ্ছে না cos ফাই, অর্থাৎ দশাটা এমন যে cos ফাই = মাইনাস হয়েছে, তাহলে এখানে কি হবে? এইখানটাতে হয়ে গেল cos ফাই যদি 1 হয় পি বিন্দুতে, তাহলে কি হবে? উজ্জ্বলপটির। আর cos ফাই যদি -1 হয়ে যায়, এই বিন্দুতে ধরো হয়েছে, তাহলে এখানে কি হবে? অনুজ্জ্বলপটির সৃষ্টি হলো। ক্লিয়ার? এই জন্য সংজ্ঞাটা আবার ক্লিয়ার হয়েছে কিনা বলো ম্যাথমেটিক্যালি, যে কোনো মাধ্যমে দুটি সুসংগত আলোক উৎসের উপরিপাতনের ফলে মাধ্যমের কোনো বিন্দুতে উজ্জ্বল এবং কোনো বিন্দুতে অনুজ্জ্বল পটির সৃষ্টি হচ্ছে উপরিপাতনের ফলে, দশা পার্থক্যের কারণে, দশার পার্থক্যের জন্য হয়েছে। আচ্ছা, এই যে এটা বিস্তার বললাম, এটার সাথে তীব্রতার কি সম্পর্ক আছে? আচ্ছা, তীব্রতার কি সম্পর্ক এতটা পর্যন্ত ক্লিয়ার হলো। এটা কিন্তু বলছি আমরা বিস্তার, আমরা এখানে বলছি উজ্জ্বল অনুজ্জ্বল। উজ্জ্বল অনুজ্জ্বলতাকে কিভাবে প্রকাশ করি? না তীব্রতার সাহায্যে। তীব্রতাটার সাথে
বিস্তারের কি সম্পর্ক আছে, তীব্রতার সাথে বিস্তারের কি সম্পর্ক আছে, বিস্তার তীব্রতা কি সম্পর্ক, একটু খেয়াল রাখতে হবে। তীব্রতাকে আমরা আই দ্বারা ডিফাইন করছি, ইজিক্যাল টু হয় 2 π f স্কোয়ার এ স্কোয়ার রো অফ ভি। ওকে, আচ্ছা, তীব্রতা আই ইজিক্যাল টু 2 π f স্কোয়ার এ স্কোয়ার রো ভি। পাই কনস্ট্যান্ট, এফ হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, এ হচ্ছে কি বিস্তার, রো হচ্ছে কি মাধ্যমের ঘনত্ব, বি হচ্ছে কি তরঙ্গের বেগ। এই প্রত্যেকটা যদি স্থির থাকে তাহলে আমরা বলতে পারি আই ভ্যারিজিয়াস বিস্তারের স্কোয়ার, আই ভ্যারিজিয়াস বিস্তারের স্কোয়ার। মানে এটাকে এভাবে বলতে পারি আই ইজিক্যাল টু কে অফ স্কোয়ার। অর্থাৎ বিস্তার এবং তীব্রতার কি সম্পর্ক, এটা হচ্ছে গিয়ে বিস্তার তীব্রতা সমানুপাতিক বিস্তারের বর্গ, তীব্রতা সমানুপাতিক বিস্তারের বর্গ। ওকে, আচ্ছা, এবারে আমি বলি তীব্রতার কনসেপ্ট দিয়ে। চলো তাহলে এটাকে যদি আমরা বলি আই ম্যাক্স কত হতো, আই ম্যাক্স কি বলবে, আই ম্যাক্স, আই ম্যাক্স কি হয়েছে, আই ম্যাক্স কি হতো, আই ম্যাক্স হতো কত, এর বিস্তারটা a1, এর বিস্তার a2, s1 এর বিস্তার কত a1, s2 এর বিস্তার কত a2। ধরো এর তীব্রতা কত, আমরা বলছি i1, এর তীব্রতা বলছি i2। অর্থাৎ প্রথম আলোক উৎসের তীব্রতা হচ্ছে গিয়ে i1, a1 যার বিস্তার তার তীব্রতা আমরা ধরছি i1, a2 যার বিস্তার তার তীব্রতাটাকে ধরছি i2। ওকে, আচ্ছা, এর রাশিমালা কি বেরিয়েছিল, অর্থাৎ লব্ধি বিস্তারের রাশিমালা কি বেরিয়েছিল, এ স্কোয়ার ইজিক্যাল টু a1 স্কোয়ার প্লাস a2 এর স্কোয়ার প্লাস 2a1 a2 cos অফ ফাই, এটা পেয়েছিলাম। আচ্ছা, এটা বিস্তার দিয়ে পেয়েছি। যদি এটাকে বলি তীব্রতা, তাহলে লব্ধি তীব্রতা, লব্ধি তীব্রতা, নোট ডাউন করতে থাকো, পরপর নোট করতে থাকো। নোট এবং প্র্যাকটিস যদি ঠিকঠাক না হয় তাহলে আমরা কোনো কিছুই পারবো না। প্র্যাকটিস মেক পারফেক্ট। ওকে, তো লব্ধি তীব্রতা আমরা বলছি আই দ্বারা ডিফাইন করছি। তাহলে কি হবে, আই হলে এর হিসাবে আমি কি লিখতে পারি, এ বিস্তারের সাথে আই এর সম্পর্ক কি a কে স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি আই বাই কে সমান a1 স্কোয়ার, আমরা লিখতে পারি i1 বাই কে প্লাস i2 বাই কে প্লাস 2i1 অফ রুট অফ i2 কে cos অফ ফাই। বলো ক্লিয়ার হয়েছে কিনা। a1 সমান i1 তার স্কোয়ার হয়েছে, এটা তাহলে রুট হবে i1 ইজিক্যাল টু কে a1 স্কোয়ার, i2 ইজিক্যাল টু কে a2 স্কোয়ার। তাহলে a1 স্কোয়ার সমান লিখতে পারি i1 স্কোয়ার বাই কে। ওকে, তাহলে a1 সমান কি লিখতে পারি, রুট অফ সরি স্কোয়ার নয়, i1 বাই কে। দেখো i1 ইজিক্যাল টু a k1 স্কোয়ার, তাহলে a1 সমান i1 বাই কে, তাহলে a1 সমান রুট অফ i1 k1। ওকে, আচ্ছা, দেখো কে কনস্ট্যান্ট আমি তুলে দিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে আই লব্ধি বিস্তার ইজিক্যাল টু i1 প্লাস i2 প্লাস রুট অফ i1 রুট অফ i2 cos অফ ফাই। বলো ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে লব্ধি বিস্তারের থেকে আমরা লব্ধি তীব্রতার রাশিমালা পেলাম i1 ইজিক্যাল টু i1 i2 প্লাস 2i1 রুট অফ i2 cos অফ ফাই। এবারে একই রকম ভাবে যদি আমি সর্বোচ্চ বিস্তার বলতে পারি আই ম্যাক্স, কি বেরোবে বলো, কখন cos ফাই ইজিক্যাল টু 1, তাহলে এই রাশিমালাতে cos ফাই ইজিক্যাল টু 1 বসাও, তাহলে কি পাচ্ছ, ইজিক্যাল টু, দেখো আমরা লিখতে পারি রুট অফ i1 প্লাস রুট অফ i2 তার হোল স্কোয়ার। দেখো এইখানটাতে যদি আমরা বসাই তাহলে পাচ্ছি আই ম্যাক্স, কি পাবো, i1
প্লাস I2 প্লাস 2 রুট অফ I1 রুট অফ I2, এটাকে কি লিখতে পারি রুট অফ I1 প্লাস রুট অফ I2 তার হোল স্কোয়ার। দেখো এটা আসবে, অর্থাৎ আই ম্যাক্স, এ ম্যাক্সটা বেরিয়েছিল, আই ম্যাক্সটা কি বেরোলো আই রুট অফ I1 প্লাস রুট অফ I2 উইথ হোল স্কোয়ার। আই মিনটা কত বেরোবে, আই মিনটা কত বেরোবে দেখো, এত পর্যন্ত তোলা হয়েছে। ওকে, দেখো আই মিনটা কত বেরোবে, আই মিনটা কখন না তীব্রতা সর্বনিম্ন কখন হবে, যখন cos phi ইজিক্যাল টু -1। তাহলে দেখো আই মিন হচ্ছে রুট অফ I1 মাইনাস রুট অফ I2 তার হোল স্কোয়ার। কীভাবে, cos phi ইজিক্যাল টু -1, তাহলে এটা থেকে I1 প্লাস I2 মাইনাস 2 রুট অফ I1 I2, তাহলে দাঁড়াচ্ছে রুট অফ I1 মাইনাস রুট অফ I2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে, পুরো বিষয়টা নোট ডাউন করেছো। অর্থাৎ লব্ধি বিস্তারের রাশিমালাটা বেরোলো A1 প্লাস A2, অর্থাৎ S1 এবং S2 এই দুটো উৎসের যে বিস্তার তাদের যোগফল। লব্ধি বিস্তারের সর্বনিম্ন কখন হচ্ছে, মানটা কত হচ্ছে A1 মাইনাস A2, A1 এবং A2 বিস্তার ছিল দুটো উৎসের। তীব্রতা সর্বোচ্চ তীব্রতা কত হচ্ছে না S1 এবং S2 এই দুটো উৎসের তীব্রতা I1 এবং I2 ধরলে রুট অফ I1 প্লাস রুট অফ I2 তার হোল স্কোয়ার, আই মিন ইজিক্যাল টু রুট অফ I1 মাইনাস I2 তার হোল স্কোয়ার। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা, একদম ক্লিয়ার। চলো এইবারে আমরা আসছি সুসঙ্গত আলোক উৎস বিষয়টা কি। সুসঙ্গত আলোক উৎস আমরা প্রথমেই বলেছিলাম যে এই যে ব্যতিচার হচ্ছে, ব্যতিচার হতে গেলে সুসঙ্গত আলোক উৎসের প্রয়োজন। এবং সুসঙ্গত আলোক উৎসটা কি, ধরো আমরা এই যে এখানে দুটো উৎস নিয়েছিলাম, যার y1 ইজিক্যাল টু ধরেছিলাম A1 সাইন ওমেগা টি, আর এটা ধরেছিলাম y2 ইজিক্যাল টু A2 সাইন ওমেগা টি প্লাস ফাই। আমরা আলোচনা করছি সুসঙ্গত উৎস সম্পর্কে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায়শই থাকে। আমরা দুটো উৎস ধরেছিলাম, যে দুটো উৎসের একটার বিস্তার বা সমীকরণ প্রকাশ করেছিলাম y1 সরণ ইজিক্যাল টু A1 সাইন ওমেগা টি, অপরটা y2 ইজিক্যাল টু A2 সাইন ওমেগা টি প্লাস ফাই। আমি বলছি না এরকম ধরবো না, আমরা কি ধরছি দুটো তরঙ্গের ওমেগাটাকে সমান ধরেছিলাম, মানে তখন দশা পার্থক্যটা কত বেরিয়েছিল, দশা পার্থক্য বেরিয়েছিল ফাই, দশা পার্থক্য কি বেরিয়েছিল ফাই। ওকে, এই দুটো ক্ষেত্রে আমরা বলছি এরকম ধরুন, আমরা ধরছি y1t y2t ফাই, ক্লিয়ার, এরকম ধরতে পারি। আচ্ছা, তাহলে এখন এরকম ধরেছি, যখন এটা ছিল আগেরটা ধরলে, এখন দশা পার্থক্য কি হচ্ছে, এখন দশা পার্থক্য কত হচ্ছে আমরা ধরেছি, তাহলে ওমেগা 1t মাইনাস ওমেগা 2t মাইনাস ফাই, বা তুমি এরভাবে ধরতে পারো, কোনো অসুবিধা নেই, y1 মাইনাস ওমেগা টি ইন্টু টি মাইনাস ফাই। ওকে, আগেরটার সাথে এখনের কি ডিফারেন্স পাচ্ছ তুমি? ওকে, এখানে দশা পার্থক্য, এই দশা পার্থক্যটা এক্ষেত্রে সময় উপর নির্ভর করছিল না, যখন আমরা ওমেগা টি প্লাস ফাই ধরেছিলাম। এক্ষেত্রে সময়ের ওপর নির্ভর করে না, এখন সময়ের উপর নির্ভর করে, করছে টি, যে দেখো দশা পার্থক্য ওমেগা টি ইন্টু টি এর উপর, অর্থাৎ সময়ের উপর নির্ভর করছে। আমার এখানে পুরো কনসেপ্টটাতে বিস্তার উজ্জ্বল অনুজ্জ্বল বা তীব্রতা সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার শর্তটাই কি ছিল, ফাইয়ের উপরে নির্ভর করছিল, মানে দশা পার্থক্যের উপরে নির্ভর করছিল। তাহলে এই দশা পার্থক্য যদি সময়ের সাথে পরিবর্তন হতে থাকে, তাহলে ধরো এক্ষুনি এখানে উজ্জ্বল হচ্ছিল, আবার উজ্জ্বল অনুজ্জ্বল, ব্যতিচারটা পরিষ্কার বোঝা যাবে না যে এখানে উজ্জ্বল হলো না অনুজ্জ্বল হলো, ব্যতিচার সৃষ্টি হবে না। তাহলে যদি দশা পার্থক্যটা সময় নিরপেক্ষ করতে হয়, সময়ের উপরে নির্ভর করে না, এরকম করতে হয়, তাহলে কি করতে হবে, এই ওমেগা 2 এবং ওমেগা 1টাকে একই হতে হবে, ওমেগা মাইনাস ওমেগা 2 ইজিক্যাল টু 0, মানে ওমেগা 1 ইজিক্যাল টু ওমেগা 2 করতে হবে, মানে 2 পাই f1 ইজিক্যাল টু 2 পাই f2 করতে হবে। এটা ক্লিয়ার কিনা বলো? আমাকে দশা পার্থক্যটা
সময়ের উপর নির্ভর করানো যাবে না। করলে কি হবে বললাম না, এই বিন্দুতে কখনো উজ্জ্বল কখনো অনুজ্জ্বল, সময়ের পরিবর্তনের সাথে সাথে এই দশাটা এত পরিবর্তন হচ্ছে যে এখানে উজ্জ্বল অনুজ্জ্বলের অবস্থানের পরিবর্তন হবে। তাহলে সেটাকে সময়ের উপর নির্ভর না করাতে গেলে কি করতে হবে না, দেখো এটাকে 0 হতে হবে, তাহলে ω1 - ω2 = 0 হতে হবে, তাহলে ω1 = ω2 হতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 2πf1 = 2πf2 হতে হবে। মানে কি না, যে দুটো উৎস ব্যবহার করছি তাদের প্রথমত ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটাকে এক হতে হবে, এবং দুজনের ক্ষেত্রে কম্পাঙ্ক এক, এবং এই যে দশা পার্থক্যতা সময়ের সাপেক্ষে পরিবর্তন হবে না তখনই যদি সময়ের সাপেক্ষে তাদের দুজনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটা যদি সেম হয়। তাহলে সেই সমস্ত উৎসকে আমরা বলবো সুসঙ্গত উৎস, যাদের ক্ষেত্রে সময়ের সাপেক্ষে দশাটা পার্থক্যটা অপরিবর্তিত থাকে। বইয়ে এরম সংজ্ঞাটা দেওয়া আছে, আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কি বলা হলো না, এমন দুটো উৎস যে দুটো উৎসের ক্ষেত্রে সময়ের সাপেক্ষে দশা পার্থক্য অপরিবর্তিত থাকে তাকে আমরা বলছি সুসঙ্গত আলোক উৎস। কিভাবে হবে, যদি দুটোর ক্ষেত্রে কম্পাঙ্কটাকে সেম ধরে। তাই তোমাদের বইয়ে যদি ব্যতিচারের সংজ্ঞা দেখো তাহলে দেওয়া থাকবে এইরকম একটি অবস্থাতে, বলা হচ্ছে যে দুটি সমকম্পাঙ্কর এবং প্রায় সমবিস্তার সম্পন্ন দুটি কণার উপরিপাতনের ফলে, মানে ওইখানটাতেই বলে দেওয়া হলো সুসঙ্গত উৎসের কনসেপ্ট। ওই যে কম্পাঙ্ক বিশিষ্ট কেন হলো না, দশা পার্থক্যটাকে স্থির রাখবার জন্য। তাহলে সুসঙ্গত আলোক উৎস কাকে বলবে, যেরকম উৎস যাদের ক্ষেত্রে সময়ের সাপেক্ষে দশা পার্থক্য অপরিবর্তিত থাকে বা স্থির থাকে তাকে আমরা বলছি সুসঙ্গত আলোক উৎস। ক্লিয়ার হয়েছে এতটা? ওকে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রে আমরা ক্লিয়ার হলো যে আমরা বুঝলাম যে ক্ষেত্রে সুসঙ্গত আলোক উৎস বলিতে কি বুঝি, কখন আমরা দুটো উৎসকে সুসঙ্গত আলোক উৎস বলবো। হয়েছে, এটা আরেকটা জায়গা বলবো সুসঙ্গত আলোক উৎস সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হলো। যদি সুসঙ্গত আলোক উৎস না হয় তাহলে স্থায়ী ব্যতিচার সৃষ্টিই হবে না, কারণ সময়ের সাপেক্ষে এত দ্রুত পরিবর্তন হতে থাকবে যে বিস্তারটা কোনো জায়গায় উজ্জ্বল অনুজ্জ্বল বা বিস্তারের পরিবর্তন দ্রুত হতে থাকবে। আচ্ছা, এবারে বলছি যদি এখানটাতে রাশিমালাটা এরকম বেরিয়েছিল লব্ধি বিস্তারের, এখনো পড়ে আছে a2² + 2a1 a2 cos of phi, যদি a1 = a2 = a, অর্থাৎ যে দুটো উৎস আমরা ব্যবহার করেছি তাদের বিস্তারটা প্রায় সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দুটো সমান হলে a = আমরা লিখতে পারবো √a² + a² + 2a² cos of phi, তাহলে 2a² + 2a² cos of phi উইথ রুট, এখান থেকে 2a² কমন নিলে 1 + cos phi, 1 + cos phi কে আমরা লিখতে পারি, এটা রুট ছিল, √2a² 2 cos² phi/2, দ্যাট ইজ 4a² cos² phi/2, মানে a² সমান আমরা যদি লিখি তাহলে a² সমান আমরা পেলাম 4a² cos² phi/2। যদি বিস্তারটা দুজনের বিস্তার সমান হয় তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 2a, এটা হয়ে যাবে 0। কি দুজনের যদি a1 = a2 হয় তাহলে কি হবে, বিস্তারটা হবে 2 আর এক্ষেত্রে কি হয়ে যাবে, এ মিনিমামটা কত হয়ে যাবে 0। অর্থাৎ যদি দুটি উৎসের বিস্তার সমান হয় তাহলে উজ্জ্বল পটিতে উজ্জ্বলতা ঠিক আছে, যেখানে অনুজ্জ্বল পটি সেখানে একদম ঘন অন্ধকার অঞ্চলের সৃষ্টি হবে, সেক্ষেত্রে ওই উজ্জ্বলতা অনুজ্জ্বলতার স্পষ্টতা আরেকটু বাড়বে যদি দুটোর ক্ষেত্রে বিস্তারটা সমান হয়। আচ্ছা, এখানে যে কথাটা বলছি সেটা আরেকটু মন দিয়ে শোনো, এটা আমরা হেডলাইন দিয়ে দাও, এখানটাতে হেডলাইন দিয়ে দাও যে তীব্রতা ও দশার লেখচিত্র। খুব ইম্পর্টেন্ট এই লেখচিত্রটা। দেখো কি বললাম, তীব্রতা ও দশার লেখচিত্র, অর্থাৎ দশার সাথে তীব্রতার এটা কি বিস্তার, তীব্রতার সাথে এই বিস্তারের সম্পর্ক কি পেয়েছি আমরা, k², মানে পেয়েছি এটাকে আমরা লিখতে পারি i অর্থাৎ লব্ধি বিস্তার এবং লব্ধি
তীব্রতা, লব্ধি তীব্রতা আই সমান কি লিখতে পারি, 4a² cos² 5/2 অল্টার করতে পারি। আই এর মধ্যে রিলেশন ছিল এটা। এখানটাতে আরেকটি কনসেপ্ট একটু দিয়ে রাখি, যেমন ধরো আমরা এক্ষুনি পেয়েছিলাম, লিখেছিলাম 2πf² a² রো ভি, এটা পেয়েছিলাম। তো এফ কনস্ট্যান্ট হলেই তাই তীব্রতার সাথে এফটা যেহেতু কনস্ট্যান্ট, সুসংগত আলো উৎস ধরে নিয়েছিলাম। ওকে, তাহলে কি পেয়েছি ওটা ফরগেট দ্যাট। এখানটাতে কি বললাম, তাহলে তীব্রতা ইজিক্যাল টু 4a² cos² 5/2। এটা ক্লিয়ার হয়েছে। এখান থেকে এইটা, স্টেপ থেকে এইটা তীব্রতা দশার লেখচিত্র, এখান থেকে এটা পেলাম। এবারে দেখো এই পার্টটাকে আমরা বলছি I0 cos² 5/2। অর্থাৎ তীব্রতা দশার সাথে কিরকম সম্পর্কে থাকছে, তীব্রতা দশার সাথে কেমন সম্পর্কে থাকছে, কসের সম্পর্কে থাকছে। অর্থাৎ লেখটা কেমন হবে, কস সর্বোচ্চ I0 এই পরিমাণ দশা, এই পরিমাণ দশা। ক্লিয়ার হলো কিনা বল। আমরা তীব্রতা এবং দশার মধ্যে কি সম্পর্ক পাচ্ছি, কসের সম্পর্ক। কসের সঙ্গে সাপেক্ষে পরিবর্তিত হয়, কসের সাপেক্ষে পরিবর্তিত হয়। কসের সাপেক্ষে পরিবর্তিত হওয়ার জন্য ব্যতিচারের যে দশা এবং তীব্রতা তাদের সঙ্গে সম্পর্কটা হচ্ছে এইটা। তাই আমরা কস লেখচিত্র রেখেছি ফাই এবং কসে। কিভাবে পেয়েছি, ওকে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এতটা পর্যন্ত আমরা পেলাম একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতা বা বিস্তার পাওয়ার কনসেপ্ট। cos phi ইজিক্যাল টু 1 এবং cos phi ইজিক্যাল টু -1 হলে হবে। সেক্ষেত্রে আরেকটা জায়গায় একটু আলোচনা করে আজকের আলোচনা শেষ করব, যেটা পরের দিনের ক্ষেত্রে খুব কাজে লাগবে। হয়েছে, এতটা তোলা হয়েছে, পরের ক্লাসের জন্য খুব কাজে লাগবে। এতটা পর্যন্ত প্রত্যেকটা নোট ডাউন করো, কনসেপ্টটাকে ক্লিয়ার করো, পড়ো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস মেক পারফেক্ট। আবারও বলছি, প্র্যাকটিস মেক পারফেক্ট। এ ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ হওয়ার শর্ত পেয়েছি cos phi ইজিক্যাল টু 1। আচ্ছা, ফাই কত হলে সর্বোচ্চ বিস্তার পাওয়া যাবে? কসের মান 1 কখন হয়? 0, 2π, 4π। ওকে, দেখো তাহলে এটাকে বলতে পারি cos phi ইজিক্যাল টু 1 কখন হবে? যখন cos 2nπ, cos 2nπ, n যেখানে 0, 1, 2 বসিয়ে দাও, ইনফিনিট। অর্থাৎ phi ইজিক্যাল টু 2nπ, phi ইজিক্যাল টু 2nπ হলে তাহলে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ বিস্তার পাবো, সর্বোচ্চ বিস্তার পাচ্ছি। এই সর্বোচ্চ বিস্তার দরুন যে ব্যতিচার তাকে আমরা বলি গঠনমূলক ব্যতিচার। তাকে আমরা কি বলি? গঠনমূলক ব্যতিচার। শর্ত কি? দশা পার্থক্যটা হতে হবে, দশা পার্থক্যকে হতে হবে 2nπ। ওকে, সর্বনিম্ন বিস্তার তার হওয়ার শর্ত আমরা পেয়েছি। এই ধরনের ব্যতিচারকে আমরা বলি ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক ব্যতিচার হওয়ার জন্য যে কসটাকে কত হতে হচ্ছে? -1। কখন -1 হয়? পাই, 3π, 5π অড নাম্বারের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে দেখো ক্লিয়ার, cos π -1, cos 3π -1। তাহলে cos phi ইজিক্যাল টু যদি cos 2n + 1 × π হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কসটা দেখো -1 হচ্ছে। n কি? n 0 0 বসাও, 0π। n 1 বসাও, 1, 3π। n 2 বসাও, 5π। ওকে, তাহলে phi ইজিক্যাল টু 2n + 1 × π এই দশাতে যদি থাকে, n এর মান 0, 1, 2, 3 এনি, অর্থাৎ phi এর মান যদি 2nπ হয়, অর্থাৎ দশা পার্থক্য যদি 2nπ হয়, তাহলে কি সৃষ্টি হয়? গঠনমূলক ব্যতিচার। phi এর মান যদি 2n +
1 × পাই হয় তাহলে কি ব্যতিচার সৃষ্টি হবে? ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। ওকে, তাহলে গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টির ঘটনাটা বা শর্তটা আমরা শিখলাম। পুরো আলোচনাটাতে শিখলাম আলোর ব্যতিচার বা যে কোনো ব্যতিচার, যদি শব্দের ব্যতিচার হয়, এখানে আমরা পড়ছি আলোর ব্যতিচার তরঙ্গের একটি উপরিপাতনের ঘটনা। উপরিপাতনের ঘটনা অর্থাৎ উপরিপাতনের ফলে সেখানে এক্ষেত্রে দেখা যায় যদি দুটো সুসঙ্গত আলোক উৎস থাকে তাহলে মাধ্যমের কোনো কোনো বিন্দুতে উজ্জ্বল এবং কোনো কোনো বিন্দুতে অনুজ্জ্বল আলোকপট্টির সৃষ্টি হয়। এই ঘটনাটাকে আমরা বলছি ব্যতিচার। ম্যাথমেটিক্যালি রিডাকশন দেওয়া হয়েছে এবং যেখানে উজ্জ্বল পট্টি সৃষ্টি হবে সেক্ষেত্রে এই দুটো উৎস থেকে ওই বিন্দুতে উপরিপাতনের সময় এই দুটো উৎসের তরঙ্গের যে দশা পার্থক্য সেটাকে হতে হবে 2n π এবং এই দুটো উৎসের যেখানে অনুজ্জ্বল পট্টি সৃষ্টি হচ্ছে অর্থাৎ সেখানে এই দুটো উৎসের দরুন দশা পার্থক্য, যে দুটো উৎস উপরিপাতিত হয়েছে তাদের দশা পার্থক্য হতে হবে 2n + 1 × π। দুটো উৎসকে অবশ্যই সুসঙ্গত হতে হবে। সুসঙ্গত হওয়ার শর্ত হলো গিয়ে সময়ের সাপেক্ষে ওই দুটো উৎসের দশা পার্থক্যের যেন কোনো পরিবর্তন না ঘটে, সেজন্য দুটো উৎসের কম্পাঙ্কটাকে একই হতে হবে এবং কম্পাঙ্কটা একই হয়ে থাকলে সময়ের সাপেক্ষে কি হবে। এবং দুটো সুসঙ্গত উৎস তৈরির অনেকগুলো পদ্ধতি আমাদের ক্ষেত্রে আছে। আমাদের সিলেবাসে আমরা ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অর্থাৎ ইয়ং যে ডাবল স্লিট এক্সপেরিমেন্টের দুটো উৎস তৈরি করেছিলেন এরকম লয়েড মিরর আছে, ঠিক আছে, এরকম আলোচনা আমাদের ক্ষেত্রে আছে। আগামী ক্লাসে আমরা YDSE নিয়ে আলোচনা করব এবং এর সংক্রান্ত আরও ডিটেলস সেক্ষেত্রে পথপার্থক্যের আলোচনাতে আসবো। ওকে, থ্যাংক ইউ। পরের ক্লাসের জন্য